স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আর বাধা নেই। ঢাকার খাল উদ্ধারের রাজনীতিবিদ বা প্রভাবশালী কাউকে ছাড় নয়, উচ্ছেদ অভিযানে মেয়রের হুঁশিয়ারি। পিকে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারী ৩ দিনের রিমান্ডে, অবৈধ সম্পদের খোঁজে দুদকে জিজ্ঞাসাবাদ। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন আমদানির অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ফলে ভারতের সেরামে তৈরি করোনা টিকা আনতে আর বাধা নেই। সোমবার দুপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আমদানির অনুমোদন চাইলে যাচাই বাছাই শেষে ছাড়পত্র দেয় ঔষধ। এর আগে অক্সফোর্ডের টিকা অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজবুল হাসান পাপন জানিয়েছেন, অনুমোদন পেলে 1 মাসের মধ্যেই টিকা দেশে আসবে। বিকেলে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। নাজবুল হাসান আরও বলেছেন, ভারত সরকার সেরামকে যেভাবে ভ্যাকসিন রপ্তানিতে নিরুৎসাহিত করেছে সেটি যৌক্তিক। তবে বেক্সিমকোর সঙ্গে সিরামের যে চুক্তি হয়েছে সেটি আন্তর্জাতিক চুক্তি। এই ধরনের চুক্তি বাতিল হওয়ার সুযোগ নেই। বেক্সিমকোর এমডি জানিয়েছেন, প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশ পাবে। এটি নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। চুক্তি অনুযায়ী সেরামকে অগ্রিম টাকা দেওয়া জন্য প্রয়োজনীয় অনুমোদন এবং টাকা দেবে। আর বেক্সিমকো সেরামের কাছ থেকে এই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসবে। এখানে ইউএসএফডিএ বা ইউকে এমএচআর দিয়ে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে দেবে উইদিন নেক্সট 3 days। সেখানে মানে ডাব্লিউএইচও না পাওয়ার কোনো কারণই নেই। এখন ওইটার জন্য যদি কেউ বসে থাকতে যায় বসে থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। তারপরে যদি বলেন আমি ইউএসএফডির জন্য বসে থাকবো, তারও 2 মাস বসে থাকবো, আমার অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাজ পার এগ্রিমেন্ট অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে এনে ওরা দেওয়ার কথা। আমরা অ্যাজ বাংলাদেশি কাউন্টার পার্ট আমরা অবশ্যই ওদের লোকাল এজেন্ট বা ডিস্ট্রিবিউটর, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর, তাদেরকে সবসময় বলে প্রেশারাইজ করব, ওদেরকে এই কন্ডিশন মানতেই হবে। সো ফার উই আর কনসার্ন, আমরা এর মধ্যে অন্য কিচ্ছু ঢোকাতে চাই না। চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনা টিকা বাংলাদেশে আসবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে স্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে আশ্বস্ত করেছে ভারত সরকার এবং সেরাম ইনস্টিটিউট। আপাতত আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় টিকা রপ্তানির জটিলতা নিরসনের চেষ্টা চালাচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই বাংলাদেশে টিকা রপ্তানি করবে সেরাম। এ প্রক্রিয়ায় 1 মাস লাগতে পারে। স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে নয়াদিল্লি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেলেই সেরামের করোনা টিকা বাংলাদেশে রপ্তানি হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার, যা সম্পন্ন হতে 1 মাস সময় লাগবে। তারা এখন তাদের সরকারের অনুমোদন পেয়েছে এবং তারা ডাব্লিউএইচও এর কাছে আবেদন করবে। তা আমরা আশা করি যতটুক আমাদের
আলোচনা হয়েছে, সেই আলোচনা অনুযায়ী আমরা এখনো আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করেই এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। রেগুলেটরি প্রসেস অন ভ্যাকসিন অ্যাপ্রুভেল এখানে বাংলাদেশের এইটা এখনও পেন্ডিং আছে, তো আমাদের সময় আছে, এর মধ্যেই চলে যাবে। তো সুতরাং নোবডি হ্যাজ টু ওয়ারি, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, ভ্যাকসিন যথাসময়ে আসবে। আমাদের সাথে ওনাদের যেটা আছে যে এটা তো ওনাদের দেশ থেকে দিয়েছে, বাট আমাদের দেশ যখন এটার জন্য অ্যাপ্রুভাল দিবে, রাইট, আমাদের দেশের ডিজিডিএ, তারপর থেকে ওনারা 1 মাসের মধ্যে এলজি করে পাঠাবে আর কি। তো লেটস সি, আমরা এগুলো নিয়ে আলাপ করছি। আমাদের এগ্রিমেন্টে যেভাবে আছে যে 1 মাসের মধ্যে আমরা পাবো আমাদের লোকাল এগুলোতে অ্যাপ্রুভালের পরে, আমরা কনফিডেন্ট যে আসলে এটা আমরা পাবো আর কি। যা আমদানির জন্য গত 13 ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি হয়। সেই অনুযায়ী 6 মাসে 50 লাখ করে মোট 3 কোটি টিকা পাবার কথা বাংলাদেশের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ভারতের অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য প্রস্তুত বলে জানিয়েছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, কোভিশিল্ডের 5 কোটি ডোজ প্রস্তুত রয়েছে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করেছে সেরাম ইনস্টিটিউট। সাধারণ মানুষের জন্য 1000 রুপি এবং সরকারের কাছে কোভিশিল্ডের প্রতি ডোজ টিকা 200 রুপিতে বিক্রি করা হবে। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 18 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,650 জনের। 180টি ল্যাবে 24 ঘন্টায় 12,096টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 917 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.52%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,16,929 জনে, সুস্থ হয়েছেন আরও 917 জন। এ নিয়ে মোট সুস্থ 4,61,515 জন। যুক্তরাজ্যে শুরু হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে 5 লাখের বেশি ডোজ। করোনায় বিশ্বে আরও 7,000 মানুষের মৃত্যু হয়েছে। এরই মোট প্রাণহানি ছাড়ালো 18,52,000। নতুন 5 লাখের বেশি শনাক্ত নিয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা 8,55,00,000-এর বেশি। ভ্যাকসিন আবিষ্কারের পরও করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ। সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল। এদিকে একদিনে 1300-র বেশি মৃত্যু দেখেছে দেশটি। যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরও দেশটির রাজধানী লন্ডন থেকে চতুর্থ দফায় সিলেট এলেন আরও 48 যাত্রী। তবে এবার বিমানবন্দর থেকে বাড়ি না ফিরে 14 দিনের কোয়ারেন্টিনে যেতে হয়েছে তাদের। শহরের 2টি হোটেলে
নিজ খরচে এ সময় পর্যন্ত অবস্থান করতে হবে তাদের। এতে যাত্রীরা ক্ষোভ জানালেও সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা হিসেবে এ ব্যবস্থা বলছে প্রশাসন। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও বাংলাদেশ থেকে যাতায়াত করছেন যাত্রীরা। তবে সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা হিসেবে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন 48 যাত্রী। তাদের প্রাথমিক পরীক্ষা শেষে বিআরটিসির বাসে নেওয়া হয় দরগা গেট এলাকার 2টি হোটেলে। কোয়ারেন্টাইনের যে নির্দেশনা আসছে তার মাধ্যমে আমাদের যে জেলা প্রশাসন থেকে যে সমন্বয় করা হয়েছে সেই সমন্বয়ের ভিত্তিতে তাদের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হবে। সংক্রমণ রোধে এসব যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আর কোয়ারেন্টাইনের নিয়মকানুন মানা হচ্ছে কিনা তা দেখভালের জন্য মোতায়েন রয়েছে পুলিশ। এই 2টা ফ্লোরের যারা থাকবে, যারা সেবা দান করবে, যারা সার্ভিস প্রোভাইড করবে, তাদেরকেও কিন্তু আমরা আলাদাভাবে পোশাক আমরা সেপারেটলি আমরা হ্যান্ডেল করব। এবং ইনফ্যান্ট একজন সহ 42 জন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন হওয়ার জন্য সিভিল সার্জন মহোদয় কর্তৃক নির্ধারিত যে হোটেল, সেই হোটেলে নেওয়া হয়েছে। তার নিজ খরচে সেখানে 14 দিন থাকবেন। করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিজ খরচে থাকার জন্য ক্ষোভ জানিয়েছেন আগত যাত্রীরা। বর্তমান সরকারের যে উদ্যোগটা নিয়েছে, আমরা জানি যে আসার পরে হোটেলও থাকা লাগবো, আমরা বুঝি যে আইরা তানোর লাগেও বলা 14 দিন পরে আমরা দেখা করবো, কিন্তু খুব কষ্ট লাগে। কিন্তু বাংলাদেশের স্বার্থের কারণে আমরা সপ্তাহ রাজি। দেশে এসেও বাড়ি যাওয়ার সুযোগ না পাওয়ায় যুক্তরাজ্য প্রবাসী অনেকেই দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তাদের পরিবার। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আবাসিক হল না খুলেই পরীক্ষা শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি চলছে নতুন বর্ষে ভর্তির প্রক্রিয়া। এতে করে আবাসন সংকটে পড়ে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। করোনার কারণে 9 মাসেরও বেশি সময় ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলও বন্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস পরিচালনা করলেও ইন্টারনেট সুবিধা না থাকা সহ নানা কারণে যোগ দিতে পারেনি অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শুরু হতে যাচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, অথচ খুলছে না আবাসিক হল। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আসছে, কিন্তু থাকার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবকিছু হচ্ছে, খেলাধুলা হচ্ছে, বহিরাগতরা এখানে আসে আড্ডা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উচিত পরীক্ষার আগে হল খুলে দেওয়া। ঢাকায় থেকে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষা দেওয়া আসলে খুবই কষ্টকর। চলছে ভর্তি কার্যক্রম, এজন্য ক্যাম্পাসে আসতে হচ্ছে শিক্ষার্থীদের, পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অনেক সমস্যায় পড়েছে, কারণ ঢাকায় এমন অনেক মানুষ আছে যাদের কেউ নাই, তারা কোথায় থাকবে। আমি চাই যে যত দ্রুত সম্ভব আমাদের হলগুলো খুলে দেওয়া হোক। ছাত্র সংগঠনগুলো হল না খুলে পরীক্ষা নেয়ার প্রতিবাদ জানিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে সায় নেই কর্তৃপক্ষের। অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে আপনারা একটি রোডম্যাপ নির্ধারণ করুন, সেই রোডম্যাপের আলোকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে, পরীক্ষার্থীরা হলে উঠবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে হল খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সাথে কথা বলেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে কোনো কিছু ম্যান্ডেটরি করে দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে সকল শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তাহলে স্ব ডিপার্টমেন্ট কিংবা ইনস্টিটিউট পরীক্ষাগুলো নেবেন। এটি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। করোনার কারণে অনেক শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ, সেই সঙ্গে বন্ধ টিউশনিও। এই অবস্থায় হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এটি কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব নয়। তাই এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ত্র ও টাকা তুলে দিয়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন জিয়াউর রহমান। ছাত্র সংগঠনগুলোকে সে পথ থেকে সরিয়ে এনেছে ছাত্রলীগ। সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের জন্য সততার সঙ্গে
কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। করোনা সতর্কতায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ছিল সীমিত। আলোচনা সভা হয় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় সাবেক ও বর্তমান 4 সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যে উঠে আসে ছাত্রলীগের ঐতিহ্য। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি ধাপেই ছাত্রলীগের ভূমিকা ছিল অনন্য। তবে ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসনের কবলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছাত্র রাজনীতি। জিয়াউর রহমান যখন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে হত্যাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসলো, এবং এরপর তার যে কাজ ছিল ছাত্রলীগের নেতা কর্মীদের উপর জুলুম অত্যাচার। একদিকে তাদেরকে প্রলোভন দিয়ে দলে টানানোর চেষ্টা, আর সেটা না হলে তাদেরকে গুম খুন হত্যা করা। আমাদের বহু মেধাবীদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিল। ছাত্রলীগের একতরফা সমালোচনার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে জাতির পিতার আদর্শ নিয়ে নিজেদেরকে করে তোলো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও, এবং ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি অর্জনে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই ঐতিহ্যের কথা মনে রেখে এই সংগঠন উপমহাদেশে একটি সবথেকে প্রাচীন সংগঠন, এই সংগঠনটাকে শক্তিশালী করে তোমরা গড়ে তুলবে, সেটাই আমরা চাই। করোনাকালে ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করার আহ্বান জানান তিনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খাল উদ্ধারে নেমে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর খালপাড়ের 4-5টি দোকান এবং 3তলা ভবন উচ্ছেদ করা হয়েছে। সরিয়ে দেওয়ার আগে দখলদারদের সময়ও দেওয়া হয়েছিল। মেয়র জানিয়েছেন, দখলদার রাজনীতিক বা প্রভাবশালী হলেও ছাড় দেওয়া হবে না। ঢাকা উত্তরের ইব্রাহিমপুর খাল, সিএস রেকর্ড অনুযায়ী খালের প্রশস্ত 60 ফুট, দখলে এটা এখন 10 থেকে 15 ফুট। খাল দখল করে গড়ে তোলা হয়েছে এই 3তলা ভবন। দায়িত্ব পেয়েই ভবনটি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 2 কিলোমিটার দৈর্ঘ্যের ইব্রাহিমপুর খালের 2 পারে গড়ে তোলা হয়েছে বহু অবৈধ স্থাপনা। এর মধ্যে রয়েছে বসতবাড়ি, দোকানপাট ও বহুতল ভবন। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, তথ্য গোপন করে তাদের জায়গা ভাড়া দিয়েছিল দখলদার। আমার বাবা 30 বছর যাবত এখানে ব্যবসা করে আসতেছে, তো আমরা ব্যবসা করতেছি, কখনো এরকম উচ্ছেদ অভিযান হয় নাই। অ্যাডভান্স ছাড়া দোকানে নেই, অ্যাডভান্স নিয়ে নিচ্ছি এবং বৈধ দোকান নিচ্ছি। ওনারা তো বলে না যে পিছনে খালের জায়গা আছে বা কিছু একটা, আমাদেরকে জানায় নাই। ঘটনাস্থলে ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, খালপাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য খালও দখলমুক্ত করা হবে। সামনের বর্ষা মৌসুমে ঢাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা করেন মেয়র। ম্যাপের ভিতরে যত ক্ষমতাবান থাকুক না কেন, যত রাজনৈতিক প্রভাবশাল থাকুক না কেন, কোনো ধরনের কাউকে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য দেখানো হবে না। এই উচ্ছেদ অভিযান আমরা চালু করেছি এবং এটা অব্যাহত থাকবে। এদিকে এক সংবাদ সম্মেলনে খাল দখলমুক্ত করে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। যেহেতু ওনারা নির্বাচিত, যেহেতু ওনাদের সাথে জনগণ আছেন, কাজেই ওনারা শুধুমাত্র টেকনোলজি না, সেই সাথে মানুষ দ্বারা মানবিক দিকগুলো দেখে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে সক্ষম হবেন। এর আগে 31 ডিসেম্বর খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তরের অংশে রয়েছে 15 খাল আর দক্ষিণে 11টি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী জুড়েই মশার উপদ্রব। অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, সন্ধ্যার পর ঘরে থাকাই মুশকিল হয়ে পড়েছে। মশা নিধন কার্যক্রম এবং ব্যবহৃত ওষুধের মান নিয়েও উঠেছে প্রশ্ন। জনপ্রতিনিধিরা বলছেন, মশা নিধনে আরও বেশি ওষুধ প্রয়োজন, তবে সিটি কর্পোরেশন বলছে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করা হচ্ছে। শীত শুরুর আগেই রাজধানীতে বাড়তে থাকে মশার উপদ্রব। সেই উপদ্রব তো কমেই নেই, বরং বেড়েছে দিন দিন। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আগারগাঁও, উত্তরা, খিলগাঁও, মুগদা সহ বেশ কিছু এলাকায় সন্ধ্যার পর শুরু হয় মশার রাজত্ব। সবচেয়ে বেশি বিপদে জলাশয়ের আশপাশের এলাকার বাসিন্দারা। মশার ওষুধ দিয়ে তো কোনো লাভ নাই, এই যে মশাই থাকতে থাকে, মশাই বেশি হয়। আর যতই ওষুধ দিতেছে কোনো কাজ হইতেছে না, মানুষের যে অস্থির আরো বাড়তেছে।
দেখা যায় এখানে ওষুধ দিতেছে আর এখানে আরও দেখা যায় বৃদ্ধি পাইতেছে, যেমন মনে হয় যে মশা মানে আলগিটা লইয়ে যায় এই অবস্থা। দোয়া হয়, সব কিছু হয়, কিন্তু আমি মনে হচ্ছে যে এই মানে যে আপনার দিচ্ছে, যে ওষুধ দিচ্ছে, ওষুধটা মানসম্পন্ন মনে হয় না। তবে জনপ্রতিনিধিরা বলছেন মশা নিয়ন্ত্রণে আরও বেশি ওষুধ প্রয়োজন। জনবল সংকটের কথাও জানাচ্ছেন তারা। চাহিদার তুলনায় অপ্রতুল, আরও ওষুধ দরকার, মেশিন যা আছে তাতে চলবে, কিন্তু ঔষধের আরও প্রয়োজন এবং ঔষধের গুণগত মান যেন যথাযথ হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন এখন যে মশার উপদ্রব তা কিউলেক্স প্রজাতির। এই মশা নিয়ন্ত্রণে নোভালুরন ওষুধ ব্যবহার করা হচ্ছে। এটি সবচেয়ে ভালো ওষুধ বলেও দাবি তাদের। খালে ড্রেনে ব্যবহারের পর এর মেয়াদ থাকে 90 দিন পর্যন্ত। এছাড়া ওষুধের ঘাটতি নেই বলেও জানিয়েছেন তারা। কিন্তু এই সময় একটু সমস্যা হয়, সেটা আমরা শেয়ার করে নিই, বা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমরাও কাজ করে যাচ্ছি, কারণ মশার তো কোনো বাউন্ডারি নেই। আমরা এক জায়গা ঠিক করলাম, আরেক জায়গায় যদি নাও থাকতে পারে ওখান থেকে চলে আসে। বাট প্রতি সপ্তাহে আমরা বসি, প্রতি সপ্তাহে আমরা পর্যালোচনা করছি, যেখানে আমরা ত্রুটি পাচ্ছি সেখানে আমরা আমাদের কাজ, আমাদের ফোর্স আমরা বাড়াই দিচ্ছি। কীট তত্ত্ববিদরা বলছেন মধ্য জানুয়ারির মধ্যে যদি কিউলেক্স মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা না যায় তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে গাঁজা পরিবহনের সময় 45 কেজি গাঁজা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার রাজধানীর কদমতলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার AK-M হাফিজ আক্তার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ ওই কাভার্ড ভ্যানে তল্লাশি করে। ভ্যানের ভেতরে অভিনব কৌশলে একটি গোপন কুঠুরি তৈরি করেছিল তারা। গাড়ির ড্যাশবোর্ড থেকে বিশেষ একটি সুইচের মাধ্যমে ওই কুঠুরির হাইড্রোলিক দরজা খোলা বা লাগানো যেত। মাদক পরিবহনের জন্য গাড়ির ওই গোপন কুঠুরি ব্যবহার করা হতো। কাভার্ড ভ্যানের মালিককে খোঁজা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় আনা হয়েছিল। ডিবি প্রধান জানান, সীমান্ত থেকে প্রতিনিয়ত দেশে ঢুকছে গাঁজা। কাভার্ড ভ্যান যখন আমরা তল্লাশি করে আমার টিম, তখন কোনো কিছুই পায় নাই। পরবর্তীতে হিডেন চেম্বারটির সন্ধান পায় এবং হিডেন চেম্বারের ভিতরে গাঁজা উদ্ধার করে। আমাদের মেসেজ হলো যে এই ধরনের কাভার্ড ভ্যান ঢাকা চট্টগ্রাম রোডে শত শত গাড়ি যাতায়াত করে। যারা এই ধরনের উদ্দেশ্যে মাদক পরিবহনের উদ্দেশ্যে বা অবৈধ জিনিস পরিবহনের উদ্দেশ্যে এই ধরনের হিডেন চেম্বার সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। চলতি অর্থ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত 10,220 কোটি টাকা সমপরিমাণ অপ্রদর্শিত অর্থ এবং সম্পদ বৈধ হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সংস্থার হিসাবে সম্পদ বৈধ করার সুযোগ নিয়েছেন 7,650 জন নাগরিক। এক খাত থেকে কর আদায় হয়েছে 963 কোটি টাকা। চলতি অর্থবছরে অপ্রদর্শিত অর্থ এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বৈধ করার অবারিত সুযোগ দেয় NBR। এদিকে সংস্থাটি জানিয়েছে, চলতি অর্থবছরে আয়কর রিটার্ন বেড়েছে 9%, এতে কর আদায় হয়েছে 4,000 কোটি টাকার বেশি। এ সময় রিটার্ন জমা দিয়েছেন 21.5 লাখ করদাতা, আর সময় আবেদন করেছে 2.5 লাখ। করোনার ঝুঁকি নিয়ে রিটার্ন জমা দেয়ায় করদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন NBR চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের পরিবার অর্থ পাচার করেনি মর্মে বাংলাদেশ ব্যাংকের চিঠির সত্যতা যাচাই করতে NRB কমার্শিয়াল ব্যাংকের MD-কে তলব করেছে হাইকোর্ট। আগামী 12 জানুয়ারি তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চ আজ এই আদেশ দিয়েছেন। 148 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে করা মামলায় গত 26 নভেম্বর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম এবং বোন জেসমিন প্রধান। ওই আবেদনের সাথে তারা বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আরিফিন আহসান মিয়া স্বাক্ষরিত একটি চিঠি জমা দেয়, যাতে বলা হয়েছে NRB কমার্শিয়াল ব্যাংকের হিসাবের বিপরীতে কোনো মানি লন্ডারিং হয়নি। পরে ওই উপপরিচালকের কাছে চিঠির ব্যাখ্যা জানতে চায় হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আরিফিন আহসান মিয়ার লিখিত ব্যাখ্যা নিয়ে শুনানি হয়। একই সাথে NRB কমার্শিয়াল ব্যাংকের FDR হিসাব নিয়ে যে তদন্ত হয়েছে তাও জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে মানি লন্ডারিং হয়নি তা কোথাও বলা হয়নি।
বরং বলা হয়েছে হাতিরপুল শাখায় জেসমিন প্রধানের এফডিআর এর টাকার উৎস নিশ্চিত হওয়া যায়নি, আবার ঋণের টাকা পাচার হয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। উনি বলতেছেন এটা একটা ট্যাম্পার করা হয়েছে, আর বিএফআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের চিঠির কথা যে দেওয়া হয়েছে এটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড, যে আসল সত্যটা বের হওয়ার জন্য একটা প্রপার ইনকোয়ারি দরকার। এই কারণে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডাকা হয়েছে, উনি হলফ আকারে জানাবেন 12 জানুয়ারি। এদিকে বাংলাদেশ ব্যাংকের চিঠির মূল কপি জমা দিতে সেলিনা ইসলামের আইনজীবীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমরা যে চিঠিটা কোর্টে জমা দিয়েছি সেই চিঠির মূল কপি আমরা দায়ের করব বলে আদালত থেকে আজকে পারমিশন পাই। মামলার বিবরণে বলা হয়েছে পাপুল, সেলিনা, জেসমিন ও ওয়াফার 5টি হিসাবের মাধ্যমে 2012 থেকে 2020 সাল পর্যন্ত 148 কোটি টাকা পাচার হয়। পাপুল ছাড়া বাকি 3 জনের আয়ের বৈধ কোনো উৎস দেখানো হয়নি। পরে 11 নভেম্বর 4 জনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা করে দুদক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিলায়েন্স ফাইন্যান্স এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারীকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। গত জানুয়ারিতে প্রায় 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। ইতোমধ্যে পিকে হালদারের রাজধানীর 2টি প্লট, 2টি ফ্ল্যাট ও 5 শতাধিক ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসে পিকে হালদারের 2 ফ্ল্যাটের একটির মালিক কাগজে কলমে তার মামাতো ভাই শঙ্খ ব্যাপারী। এছাড়া পিকে হালদারের বিভিন্ন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও শঙ্খের বিরুদ্ধে। দুদকের তলবে সাড়া দিয়ে সোমবার সকাল 10টায় সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হন শঙ্খ ব্যাপারী। এরপর 3.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে দুপুর 1:30টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদে পিকের দুর্নীতির সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা পাওয়ায় শঙ্খকে গ্রেপ্তার করার কথা বলছে দুদক। তদন্তকারীর তদন্তে অনুসন্ধানে বের হয়ে আসছে যে সে পিকে হালদারের একজন সহযোগী। তার মাধ্যমে তার উপার্জিত অর্থ বা অবৈধ উপার্জিত অর্থ সেটা তার মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছে, এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে। পিকে হালদারের বিরুদ্ধে প্রায় 3600 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের আরেক অভিযোগ অনুসন্ধানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের 2 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের আরেক উপপরিচালক। আপনার নাম কি? পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত 150 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। শুরুতে জানাচ্ছি শিরোনামগুলো। একজন ক্রিকেটার, একজন বোলার নাকি অধিনায়ক? টাইগার ক্রিকেটে মাশরাফি এর চেয়ে বড় কিছু, একটা আবেগের নাম। বাস্তবতার কাছে সেই আবেগকেও হার মানতে হলো। তাহলে কি এখানেই শেষ? আর কখনো কি জাতীয় দলে ফিরতে পারবেন? নির্বাচকদের পরিকল্পনা কি? বিসিবি কখনো কি মাশরাফিকে আবারও দলে ডাকবে? সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তের মধ্যে এসেছি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। ইয়াং প্লেয়ারদের এক্সপোজার তো আমাদের দিতে হবে। মাশরাফিকে বাদ দেওয়া কি সহজ কাজ ছিল? নির্বাচকরা কি একটুও চাপ ফিল করেনি? অবশ্যই করেছেন। তবে ভালোর জন্য 2023 বিশ্বকাপের জন্য এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে।
যেখানে অধিনায়ক, কোচ এবং কোচিং স্টাফরাও মতামত দিয়েছেন। সবার প্রত্যাশা ছিল ভালো একটা দল গঠন করা, যেন 2023 বিশ্বকাপে ভালো করতে পারে টিম বাংলাদেশ। আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে এবং এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, তারপরেও বাস্তবতা আমাদেরকে মানতেই হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এই ফোকাসটা আমরা রিফ্রেশ হয়ে যে 2023 ওয়ার্ল্ড কাপে টিম ম্যানেজমেন্টের প্ল্যান এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফি মানেই আস্থার প্রতীক। ক্রিকেটারদের পিঠে হাত বুলিয়ে বলা, এগিয়ে যাও। ড্রেসিং রুমে এমন অভিভাবককে মিস করবেন সতীর্থরা। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার, যদি আপনি স্ট্যাটিস্টিক্সও দেখেন, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই তাকে বাংলাদেশ টিম এবং ড্রেসিং রুম বেশি মিস করবে সবাই। জাতীয় দলে হয়তো আর এক হয়ে খেলা হবে না, তবে সেই সুযোগ থাকছে ঘরোয়াতে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের কাছ থেকে আরও অনেক কিছুই যে শেখার আছে এ প্রজন্মের ক্রিকেটারদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজ সিরিজের দলে না রেখে মাশরাফিকে বোধহয় সমাপ্তির বার্তাই দিয়ে দিল বিসিবি। ভবিষ্যৎ ভাবনা আর ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, আর এর মধ্য দিয়ে কঠিন প্রশ্নের জবাবও মিলিয়ে নেওয়া গেছে। অর্থাৎ টাইগার জার্সিতে বোধহয় শেষ ম্যাচ খেলা হয়ে গেছে মাশরাফির। উইন্ডিজ সিরিজের জন্য একই দিন ওয়ানডে এবং টেস্টের প্রাথমিক দল ঘোষণা করেছে নির্বাচকরা। ভবিষ্যৎ পরিকল্পনায় বাদ পড়েছেন মাশরাফি, টেস্টে বিবেচনায় রাখা হয়নি মাহমুদুল্লাহকে। ব্যস্ত সূচির কথা মাথায় রেখে পুলে ক্রিকেটার বেড়েছে। ওয়ানডে সিরিজের দলে নতুন মুখ যুব বিশ্বকাপ জয়ী পারভেজ হোসেন ইমন এবং শরীফুল ইসলাম। টেস্ট দলে আনকোরা ইয়াসির রাব্বি এবং হাসান মাহমুদ। তবে চূড়ান্ত দলে নতুনদের জায়গা পাওয়া বেশ কঠিন। 20 জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টানা 3 বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নিতে নির্বাচকদের সামনে কঠিন চ্যালেঞ্জ। দল নির্বাচনে তাই বাস্তবতায় পা রেখেছেন নান্নু বাসার নির্বাচক প্যানেল, যেখানে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে রাখা হয়নি টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফিকে। তবে ভবিষ্যৎ স্পটলাইটে আসা শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তামিমের নেতৃত্বে স্কোয়াডে আছে অভিজ্ঞ তরুণের মিশেল। শরীফুল কিন্তু অনেক বছর ধরে ভালো খেলেছে। ইনফ্যাক্ট শরীফুল কিন্তু আমাদের এ দলেও খেলে এসেছে 2 বছর আগে। সো ও কিন্তু আমাদের মানে পাইপলাইনে আছে গত 2 বছর ধরে। এই আন্ডার ওয়ার্ল্ড কাপের আগে থেকে কিন্তু পাইপলাইন আছে। ইমন আমাদের কাছে মোস্ট এক্সাইটিং ট্যালেন্ট। ওকে আমরা সুযোগ দিচ্ছি যে আরও দ্রুত রেডি করা যায়, সো দ্যাট ফিউচারে যেন ওকে কাজে লাগাতে পারি। এদিন টেস্ট সিরিজের জন্য 20 সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। এবারও সাদা পোশাকে উপেক্ষিত থেকেছেন মাহমুদুল্লাহ। এ দলে অভিষেকের অপেক্ষায় আছেন ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ।
2023-এর জন্য একটা ফোকাস আমরা রেখেছি, আর 2021 থেকেই কিন্তু প্রচুর ম্যাচ আছে আমাদের। আপনার টেস্ট ক্রিকেট বলেন, ওডিআই বলেন, সব কিছু মিলে এই জন্য টেস্ট আর ওডিআই পুলটা একটু বড় করা হয়েছে, এবং এই ফোকাসটা রেখেই কিন্তু টিম ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে এই প্ল্যানের সাথে আমরা এগোচ্ছি। প্রাথমিক দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে 14 ও 16 জানুয়ারি। এরপর 17 জানুয়ারি ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু 20 জানুয়ারি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তর বারিধারার বিপক্ষে কষ্টের জয় ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী। ফ্রান্সিসকো রদ্রিগেজের ইনজুরি টাইমের গোলে শেষ 8 লড়াইয়ে জিতেছে আকাশী নীল। আর এই ছিল খেলার খবরে। আরো যা থাকছে, শীত মৌসুমে খোলা ময়দানে ঘোড়ার দৌড় চিরায়ত বাংলার বহু পুরনো ঐতিহ্য, তবে কালের বিবর্তনে তা হারিয়ে যাওয়ার পথে। তারপরও ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা টিকিয়ে রাখার আয়োজন শেরপুরবাসীর, যা উৎসব আয়োজনে বিনোদনের বাড়তি খোরাক যোগায় গ্রামবাসীর জন্য। আশপাশের জেলা থেকেও ঘোড়ার দৌড় দেখতে ভিড় করেন অনেকেই। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। এবারে জানিয়ে দিচ্ছি পরের খবরটি। ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমকে অস্ত্র এবং মাদক মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। সোমবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে এই প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক দেলবর হোসেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরফান সেলিমের বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। গত বছরের 25 অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনার পরদিন হাজী সেলিমের পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র মাদক সহ ইরফান সেলিমকে গ্রেপ্তার করে র্যাব। পরে অস্ত্র এবং মাদক আইনে ইরফান এবং তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে আলাদাভাবে 4টি মামলা করে র্যাব। সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি শহীদ মিয়ার 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাগিব নূর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এবং দিরাই থানার উপপরিদর্শক রাজেশ বড়ুয়া। শনিবার ভোরে তাকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। রোববার সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে 27 ডিসেম্বর বাস চালকের সহকারী রশিদ আহমেদকে ছাতকের বুড়াইগাঁও থেকে গ্রেপ্তার করে সিলেট পিবিআই। গত 26 ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরায়ে যাওয়ার পথে চলন্ত বাসে একা পেয়ে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে চালক এবং তার সহকারী। এ সময় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে আহত হন তিনি। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে কলেজ ছাত্র রেজাউলের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে আইনজীবীরা। দুপুরে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ সময় বক্তারা বলেছেন, সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয় রেজাউলকে, অথচ 2 দিন পরই সারা শরীরে নির্যাতনের দাগ নিয়ে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে রেজাউলের মৃত্যুর ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি আজ কাজ শুরু করেছে। তবে রেজাউলের মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করেনি স্বজনরা। শনিবার বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিমের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মাদক মামলায় ফাঁসি অর্থ আদায় করতেই নির্যাতন করা হয়েছিল রেজাউলকে। নিহত রেজাউল বরিশাল ল কলেজের ছাত্র ছিলেন। ছেলেটিকে সুস্থভাবে ধরে নিয়ে গেল, তারপর ছেলেটি লাশ হয়ে গেল।
এখন আমরা এই হত্যার বিচার চাই। তাকে নির্মমভাবে পুলিশ হেফাজতে নিয়ে মেরে ফেলা হলো, সেই বিচারের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা একত্রিত হয়েছে। চলতি মাসে দেশে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি রূপ নেবে তীব্র শৈত্যপ্রবাহে। জানুয়ারির মাঝামাঝিতে আসা তীব্র এই শৈত্যপ্রবাহে দেশের তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রির মাঝামাঝি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের পূর্বাভাস অনুযায়ী 12 জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ কম থাকবে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রাটা কিছু কমবে। যেভাবে ঘন কুয়াশার পরিমাণটাও কমে যাবে, কিন্তু ভোররাত্রে এবং দেশের উত্তর পূর্ব উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আর আগামী প্রায় 1 সপ্তাহের মধ্যেও তেমন শৈত্যপ্রবাহ তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। জানুয়ারির মাঝামাঝিতে উত্তর উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এসব অঞ্চলে। জানুয়ারি মাসে 1 থেকে 3টা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, ওর ভিতর একটা তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই তীব্র শৈত্যপ্রবাহটা উত্তরবঙ্গে, যারা রংপুর ডিভিশন অথবা রাজশাহী ডিভিশনে যে কোনো এক জায়গায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 6 ডিগ্রি বা 6 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে সেই টেম্পারেচারটা। প্রকোপটা থাকবে তেঁতুলিয়া, পঞ্চগড়, রংপুর, রাজশাহী এইসব বিভাগে সাধারণত থাকতে পারে। 2-3 দিন বিরাজ করবে শৈত্যপ্রবাহ। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় অন্যান্য বছরগুলোর তুলনায় জানুয়ারিতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একসময় গ্রাম বাংলায় তুমুল জনপ্রিয় ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। নানা কারণে হারিয়ে যেতে বসা এই খেলাটি এখনও দর্শক টানে। বিভিন্ন উৎসব আয়োজনে বিনোদনের বাড়তি খোরাক যোগায় গ্রামের মানুষের। এমনই একটি প্রতিযোগিতা হয়ে গেল শেরপুরে, যা দেখতে আশপাশের জেলা থেকেও ভিড় করেন নানান বয়সী মানুষ। গ্রাম বাংলার জনপ্রিয় একটি খেলা ঘোড়দৌড়। নানা সমস্যা আর সংকটে দিন দিন হারিয়ে যেতে বসেছে এই খেলাটি। তবে এখনও কমেনি জনপ্রিয় এই খেলার আবেদন। যেখানেই হোক ঘোড়দৌড় প্রতিযোগিতার খবর পেলে হাজির হন নানা বয়সী দর্শক। শেরপুরে আমন ধান ঘরে তোলার পর প্রতি বছর নিয়মিত আয়োজন করা হয় ঘোড়দৌড়ের। বিভিন্ন জেলা থেকে ঘোড়াসহ এই আয়োজনে যোগ দেন অর্ধ শতাধিক প্রতিযোগী। গ্রামীণ দর্শকপ্রিয় এই খেলাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। বাংলাদেশের যে কোনো জায়গায় খেলা হইলে আমি ঘোড়দৌড়ে অংশগ্রহণ করি। আমার একটি ঘোড়া আছে। পূর্বপুরুষটি ঘোড়া খেলে আসছি, আমরা এখনো খেলাই। আল্লাহর রহমতে মানুষে পছন্দ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে বসে মেলা। রং বেরঙের নানা পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা, যেখানে শিশু কিশোরদের আনন্দের সঙ্গে মেতে ওঠেন বয়স্করাও। অনেকে প্রথমবার এই খেলা দেখে মুগ্ধ, আর বয়স্করা চান নিয়মিত আয়োজন। করোনার মধ্য দিয়ে যার স্বল্প পরিসরের মধ্যে দিয়ে যে খেলাটা পরিচালনা করতে যাচ্ছে, এর মধ্যেও হাজার হাজার জনগণের ঢল নেমেছে। সমাজের যারা দায়িত্বশীল আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তাদের আন্তরিকতার অভাবে এই খেলাটি আজকে আমরা দেখতে পাই না। নতুন প্রজন্মের শিশুদের দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে এবং দেশাত্মবোধ সৃষ্টির জন্য প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। কয়েক বছর যাবত আমরা এই খেলা আয়োজন করে আসছি। এরই মধ্যে আমরা দেখছি অনেক জনগণের সাড়া এবং অনেক ভালোবাসার মাধ্যমে এই খেলা পরিচালিত হয়। বিলুপ্তপ্রায় গ্রামীণ এসব খেলাকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন শেরপুরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল রাত 9টার বাংলাদেশের খেলার খবরের অংশে। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। অক্সফোর্ডের করোনা টিকার আমদানির ছাড়পত্র, ভারতের সেরামে তৈরি ভ্যাকসিন আনতে আর বাধা নেই। ঢাকার খাল উদ্ধারের রাজনীতিবিদ বা প্রভাবশালী কাউকে ছাড় নয়, উচ্ছেদ অভিযানে মেয়রের হুঁশিয়ারি। পিকে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারী 3 দিনের রিমান্ডে, অবৈধ সম্পদের খোঁজে দুদকের জিজ্ঞাসাবাদ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।